আজকের অনুষ্ঠানের ৭২তম প্রজাতান্ত্রিক দিবসের পালন করার লক্ষ্যে নারাজল রাজ কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আজকের এই অনুষ্ঠানে সভাপতি এবং আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অনুপম পাড়ুয়া মহাশয়কে বক্তব্য রাখার জন্য এবং এই অনুষ্ঠানের সূচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে ৭২তম প্রজাতন্ত্র দিবসে আমরা যে অনুষ্ঠানটি করছি, আমরা প্রথমে যেটা আমাদের ইতিহাস বিভাগীয় প্রধানা বললেন যে আমরা অত্যন্ত শর্ট টাইমের মধ্যে প্রোগ্রামটা করলাম। আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে দিনটাকে স্মরণ রেখে আমাদের একটা কার্যক্রম নেওয়া। তো সেই লক্ষ্যে আমরা আজকে প্রোগ্রামটা করেছি। এই প্রোগ্রামটার সূচনা ম্যাডামের হাত দিয়েই হয়েছে। আমি জাস্ট এটুকু বলতে চাই যে আজকে আমরা যাদের বিশেষ পার্সন হিসেবে পেয়েছি, এটা মঙ্গলবাবু বলছিলেন, তাদের কাছ থেকে বক্তব্যটা শোনার জন্যই কিন্তু আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমি শুধু ছোট করে একটু বলি যে প্রজাতন্ত্র দিবস মানে আমরা এই দিনটিতে ৭১ বছর আগে আমরা কিন্তু আমাদের যে সংবিধানকে প্রকৃতপক্ষে গ্রহণ করেছিলাম। এই সংবিধান হচ্ছে রুল অফ রুলস, মানে সমস্ত দেশের যে আইন কানুন আছে তার একদম মাস্টার রুল বলতে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে সংবিধান। এই সংবিধান মেনে আমরা দেশ পরিচালনা করব, এরকমই আমাদের চিন্তাধারা বা ভাবধারা থাকার কথা। তো সেই লক্ষ্যে আমরা কতটা সফল হচ্ছি, আমার যেটা বারবার মনে হয় যে ভারতবর্ষের মতো দেশে এই যে এত শত সহস্র যে আইন, এই আইন থাকা একটাই তাৎপর্য, এতগুলো আইন থাকার, এতভাবে আইন থাকার, এত দিক দিয়ে একই টপিককে কাভার করে এত আইন থাকার যে প্রবণতা, এখান থেকেই আমার বারবার ছোটবেলা থেকে মনে হয়ে এসছে যে কোথাও না কোথাও কি আমরা তাহলে এই আইনগুলো মানতে পারছি না, বা যেভাবে আমাদের চলার কথা সেভাবে কি আমরা চলতে পারছি না। সেই জন্য কি আমাদের এত আইনের বেড়াজালের মধ্যে রাখার মানে প্রচেষ্টা সরকারিভাবে করতে হয়। তো এইসব বিষয়গুলো আজকে আশা করি আমাদের এই যারা রিসোর্স পার্সন আছেন তারা আলোচনা করবেন। আমি শুধু এইটুকু বলছি যে এই প্রোগ্রামটি যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত সারে হচ্ছে, আমি এখানে এই আনুষ্ঠানিক ব্যাপারগুলোতে খুব একটা সময় নষ্ট করবো না। আমি স্ট্রেট ওয়েতে এই প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করছি এবং আমি চাইবো যে যারা এখানে বলার জন্য আজকে আমন্ত্রিত হয়েছে তারা মানে বেশিরভাগ সময়টা ব্যবহার করতে পারবেন। এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি যাতে শুভারম্ভ হতে পারে তার জন্য মঙ্গলবাবুকে আমি অনুরোধ করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে নারাজল রাজ কলেজ একাডেমিক ক্ষেত্রে যে সমস্ত কাজ বিভিন্ন ফিল্ডে করে চলেছে, এটা নিঃসন্দেহে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই রাজ্যে অন্যতম একটি কলেজের তকমা পেতে পারে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ প্রযুক্তিকে সামনে রেখে দ্রুত গতিতেই একাডেমিক জগতে যা যা করা উচিত প্রত্যেকটি ফিল্ডে আমাদের স্যারের অদম্য উৎসাহ, উদ্দীপনা এবং ওনার গাইডেন্সেই আমরা কাজগুলো করে চলেছি। স্যারকে আমাদের বিভাগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন। এখন এখানে সঙ্গীত পরিবেশন করবে অনেক সঙ্গীত ইতিহাস বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী মনোরমা গোস্বামী। মনোরমাকে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাই। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, নমস্কার। তোমাকে আমরা লোভিয়া জান, ধন্য হয়েছি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ
আমার সবগো তোমাতে আমরা লভিয়া জনম ধন্য হয়েছি ধন্য চিরধারিণী তুষারিণী চিরধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার বেশ তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপের নাহি কোষে সকল গহন তামসা সহসা আসে যদি নেমে আকাশে তো হাতে বীর সুভাষে মহান দেশ নাহি কো ভাবনা করিয়া চিন্তা হৃদয়ে আহিব ভয়ের দেশ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্যবাদ। ধন্যবাদ। যান্ত্রিক ত্রুটির জন্য আমরা দুঃখিত। মনোরমা গোস্বামীকে ধন্যবাদ। আমরা পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক দেশে জন্মে সত্যি আমরা গর্বিত। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1949 সালে সংবিধান সভায় যে ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়েছিল, যার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের হাতে লিখিত সংবিধানে তারা দুখণ্ডেই সই করেছিলেন সেদিন 26শে জানুয়ারি 1950 সাল থেকে, যেটা মেনটেন করে আমাদের দেশ এখন চলছে। আজকে আমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের সভায় আমরা আজকে সভার প্রধান অতিথি হিসাবে পেয়েছি হাওড়া নরসিংহ দত্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর তরুণ দাস। আমি প্রফেসর দাস সম্পর্কে দু একটি কথা বলতে চাই। প্রফেসর তরুণ দাস 1983 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্বর্ণপদক পেয়েছিলেন। 1985 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে
দ্বিতীয় হয়েছিলেন, রৌপ্য পদক লাভ করেছিলেন। 1986 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি কমপ্লিট করেন এবং 1985 সাল থেকেই তিনি অধ্যাপনার জগতে আছেন। দেশ বিদেশের বহু খ্যাতিমান সমাজবিজ্ঞানে ওনার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অধ্যাপনার জগতে রয়েছেন। আমরা 72তম প্রজাতন্ত্র দিবসে নাড়াজোল রাজ কলেজের পক্ষ থেকে আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ওনাকে প্রধান অতিথি পেয়ে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিহাস বিভাগের প্রতি। আমি আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সভার মুখ্য বক্তা প্রফেসর তরুণ দাসকে তার আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে নমস্কার। নাড়াজোল রাজ কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং ইতিহাস বিভাগের অন্যান্য সহকর্মীদের আমি প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমার অনুরোধ হচ্ছে এই যে আপনারা যদি আমার বক্তব্য শুনতে না পান কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির জন্য, তাহলে সেটা আমাকে অনুগ্রহ করে একটু জানাবেন। আমি অল্প সময়ের মধ্যেই ফিরে আসার চেষ্টা করব। আমাদের এই যে 26শে জানুয়ারি, এইটা পালনের একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে লাহোর কংগ্রেসে আমরা সর্বপ্রথম 1930 সালে এই 26শে জানুয়ারি, তখন তো আর প্রজাতন্ত্র দিবস পালনের সুযোগ নেই, তখন আমরা এটাকে স্বাধীনতা দিবস হিসেবেই পালন করতাম। এবং এই স্বাধীনতা দিবসে মিলিত হতেন যেমন একদিকে গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র, তেমনি আবার দেশের অসংখ্য বিপ্লবী, তারাও এই প্রজাতন্ত্র দিবসকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেন। এই যে বিপ্লবীরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেন বা গান্ধীবাদীরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেন, এদের সকলেরই একটা উদ্দেশ্য ছিল। এরা কখনো সেই উদ্দেশ্যকে ব্যক্ত করেছেন সোচ্চারে, কখনো আবার নীরব থেকেছেন এই উদ্দেশ্যের ব্যাপারে। সেটা হচ্ছে একদিন এদেশে স্বাধীনতা আসবে যেদিন এদেশের শাসক হবে প্রজারা এবং এদেশের আপামর জনগণ খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন হয়ে একটা যথার্থই প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এরকম একটা আকাঙ্ক্ষা তাদের সকলের মধ্যে ছিল। এই যে সংবিধান প্রতিষ্ঠার লগ্ন, এই সংবিধান প্রতিষ্ঠার লগ্নকে স্বাধীন ভারতে মর্যাদা দেওয়া হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসেবে। এবং এই প্রজাতন্ত্র দিবস পালনের উদ্দেশ্য কিন্তু একটাই, সংবিধানকে শ্রদ্ধা জানানো নয়, এদেশের বিপ্লবীরা, এদেশের গান্ধীবাদীরা স্বাধীনতা আন্দোলনকে যেভাবে দেখেছিলেন তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এদেশের জনগণ এই শিক্ষা, চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা, এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করবে সেই জন্য। ফলে আজ আমাদের এইটা স্মরণ করতে হবে
যে আমাদের এই সংবিধানের অধীনে যে আমরা জনগণ 130 কোটি মানুষ এদেশে আছি, তারা কি যথার্থই এই নিরাপত্তা ভোগ করি? সে কথা সংবিধান প্রণেতারা উল্লেখ করবেন। সংবিধান প্রণেতাদের মধ্যে আজকে আর তেমন কেউ হয়তো বেঁচে নেই, কিন্তু তাদের যে লিখিত দলিল আছে সেই দলিলে আমরা আজকে অনুসন্ধান করে দেখব যে যথার্থই এই স্বাধীনতা আমরা উপলব্ধি করি কিনা। হ্যারল্ড ল্যাস্কি একজন ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছিলেন যে আইনের আদেশ হচ্ছে একটা মুখোশ, যার আড়ালে প্রক্ষিপ্তভাবে এবং বিচক্ষণতার সঙ্গে জনগণ উপলব্ধি করে যে তারা যথার্থই এই আদেশের যৌক্তিকতা উপলব্ধি করছে কিনা। ফলে আজকে ল্যাস্কির এই যে মানদণ্ড আইনের অনুশাসন সম্পর্কে, এই মানদণ্ড অনুযায়ী আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কি যথার্থই স্বাধীনতা পেয়েছি। আমরা তো সংবিধান অনুযায়ী স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার সেই মর্মবাণী সেইটা কি আমরা উপলব্ধি করতে পেরেছি? চার্লস বিয়ার্ড নামে একজন মার্কিন সংবিধানের বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে সংবিধানের চরিত্রায়ন হবে এই মানদণ্ডে যে যারা সংবিধান রচনা করেছেন তাদের শ্রেণী চরিত্রটা কি তাই দেখে। তো আমাদের সংবিধান যারা রচনা করেছেন তারা মূলত ছিলেন ইংরেজি শিক্ষিত, বরং বলা যায় উচ্চশিক্ষিত, আইনজ্ঞ বা ব্যবসায়ী, কিছু হয়তো রাজনীতিবিদ, এবং আপামর যে ভারতবাসী, অর্থাৎ যারা এদেশের মাটিতে যথার্থই মানুষ হিসেবে দাঁড়াতে চায় উঠে, তার জন্যে তারা কৃষি, শিল্প, মাঠে ময়দানে শ্রমিক, এই যে জনগণ, এই জনগণের প্রতিনিধি কিন্তু গণপরিষদে খুব একটা ছিল না। সংবিধানের সভা যে গড়া হয়েছিল, সেই সংবিধান সভাতে মোটামুটি ভাবে বলা যায় 4% মানুষ, অর্থাৎ 4% মানুষ এই সংবিধান সভায় ছিল জনগণের প্রতিনিধি, প্রকৃত অর্থে যদি বিবেচনা করা যায়। আর বাকি 96 জন মানুষ তারা কিন্তু ছিলেন ব্যবসায়ী, কল মালিক, মিল মালিক, আইনজ্ঞ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সমাজের উচ্চবর্গীয় মানুষ। ফলে আমাদের সংবিধানের চরিত্র কেমন হবে এরপরে কি আর বলার দরকার আছে? আপনারাই হিসেব করে দেখুন এরপরে আমাদের সংবিধানের চরিত্র কেমন হওয়া উচিত। এই যে সংবিধান, এই সংবিধান আমাদের কাছে এসেছে স্বাধীনতা আন্দোলনের জয়যাত্রায়। আমরা যারা অংশীদার ছিলাম তাদের সম্মিলিত প্রয়াস হিসেবে। যদিও আমাদের সংবিধানটা জনগণের সংবিধান নয়, অন্তত আমি তাই মনে করি, তাহলেও আমাদের সংবিধানে কিছু কিছু ধারা ছিল যে ধারাগুলো আমাদেরকে সংবিধান গ্রহণ করার পক্ষে অনুপ্রেরণার কাজ করেছে। যে ধারাগুলো, সেই ধারাগুলো আমাদের অধিকার
আমাদের নির্দেশাত্মক নীতি, আমাদের সংবিধানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো কিছু ধারা, যেমন আমরা ভোটের অধিকার পেয়েছি, যেমন আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, এবং সংবিধান সভায় যে আমাদের অর্থনৈতিক অধিকার দেওয়া হয়নি, এইটা সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তথাপি আমরা আমাদের অধিকারে পরবর্তীকালে বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে কিছু অন্তত অধিকার আমরা অর্জন করেছি। এছাড়াও সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের কাজকর্ম, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের কাজকর্ম, সংবিধানে কেন্দ্র রাজ্যের যে বিভাজন, তার ক্ষমতা, কে কতটুকু ক্ষমতা ভোগ করবে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে। এখন আমার বিচার্য হচ্ছে এইগুলো নয় যে সংবিধানে কে কতটা ক্ষমতা লাভ করলো, এইটা নয়। আমার যেটা বিচার্য এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেই বিচার্য হচ্ছে সংবিধান সভায় যে আইন গৃহীত হয়েছিল, সেই আইনের পর আইনের ভিত্তিতে যে সমস্ত তার ধারা উপধারা রচিত হয়েছিল, সেই আইন এবং প্রনিয়মের মাধ্যমে আমরা কতটা এই সংবিধানে যে না বলা অধিকার, না বলা যে স্বাধীনতা সংবিধানে কোথাও উল্লিখিত হয়নি, সেইটা আমরা কতটা পেয়েছি। আমি যদি বিশ্লেষণ করি, সর্বপ্রথম যে আমরা খাদ্যের অধিকার এখনো পর্যন্ত সংবিধান সম্মতভাবে কিছুটা পেয়েছি। অর্থনৈতিক স্বাধীনতা আমরা সংবিধানে উল্লিখিত হয়েছে কিছু কিছু নির্দেশাত্মক নীতিতে, কিন্তু আমরা সেই অধিকার আজও পর্যন্ত যথার্থ অর্থে পাইনি। আমরা বিচার বিভাগের যে কাঠামো এবং কার্যকারিতা পেয়েছি সংবিধানে, তার ধারাটারা উল্লেখ করছি না, এখন সময় কুলোবে না। সেই বিচার বিভাগের মাধ্যমে আমরা সীমিত পরিমাণ গণতান্ত্রিক অধিকার পেয়েছি। ফলে এই যে আমরা কিছু কিছু অধিকার সংবিধানের মাধ্যমে পেয়েছি, এই অধিকারগুলোর পাশাপাশি আমরা সংবিধানের মাধ্যমে নির্দেশাত্মক নীতিতে এবং অন্যান্য ধারায় আমাদের না পাওয়া অধিকার কিন্তু অনেক বেশি। যদি পাওয়া অধিকার এবং না পাওয়া অধিকারের তুল্যমূল্য বিচারে আমাদের সংবিধানে যে সমস্ত ধারা উল্লিখিত হয়েছে, সেই ধারাগুলো আজ আমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা যে এই সংবিধান কি সত্যি সার্থক হয়েছে। আমরা এই সংবিধান কোন শ্রেণীর সংবিধান তা আমরা আগেই উল্লেখ করেছি সংক্ষিপ্তভাবে, যে এই সংবিধান কখনো জনগণের সংবিধান হতে পারে না। এই সংবিধান অবশ্যই তাহলে কোন শ্রেণীর? এদেশের বুর্জুয়া শ্রেণীর। ফলে এই যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমে আমরা পাইনি অনেক কিছুই, বরং আমাদের সেই পাবার অধিকারকে এই সংবিধান আরো নতুন করে আদর্শগতভাবে এই পাবার অধিকারকে আরো সম্প্রসারিত করেছে, যা আমরা মানবাধিকার নামে উল্লেখ করতে পারি। এই মানবাধিকার আজকে আন্দোলন রূপে দেখা দিয়েছে। যে সংবিধানের যে অধিকারগুলো সরাসরি নেই, সেই অধিকারগুলো অনেকটা সম্প্রসারিত রূপে আমাদের মানবাধিকার হিসেবে মানবাধিকার আন্দোলনকারীদের কাছে ফিরে এসেছে। ফলে আজকে সংবিধান শুধু উল্লেখ করলে হবে না, সংবিধানের সম্প্রসারণ যে সমস্ত বিভিন্ন ক্ষেত্রে অধিকারের রূপ নিয়ে আমাদের কাছে এসেছে,
সেই অধিকারগুলো কিন্তু আমরা পাবার জন্য সচেষ্ট হয়েছি। আমি সর্বপ্রথম উল্লেখ করতে চাই, আজকে কাগজে পত্রে আপনারা দেখেন যে আজ দিল্লির বুকে কৃষকদের আন্দোলন, কৃষকরা আজকে খাদ্যের, সারা দেশের মানুষের খাদ্যের দাবিতে আন্দোলন করছেন। কেন না, তারা জানেন যে এই দাবিতে আন্দোলন না করলে একদিন খাদ্যের অধিকার বিলুপ্ত হয়ে যাবে। আজকে নয়, ধীরে 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 বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য তারা আজ আন্দোলন করছেন। এর মধ্যে 50-60 জন কৃষক মারা গেছেন। সরকারের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনো নিষ্ফলা। সেই যে আন্দোলন, এই আন্দোলন আমাদের কাছে একটা জিনিস তুলে ধরেছে, যে দেশের সরকার বেশিরভাগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে, কিন্তু বেশিরভাগ মানুষের যে কথা, যে দাবি, সেটা তারা আজও মানছে না। কেন এরকম ঘটনা ঘটলো? সেই ল্যাস্কির সেই কথা, আইনের অনুশাসন হচ্ছে একটা মুখোশ, যে মুখোশটার আড়ালে ডমিনেন্ট ইকোনমিক ইন্টারেস্ট আজকে এই না মানার পেছনে দায়ী। আজকে এই সংবিধান যে কোন শ্রেণীর সংবিধান সেটা মানুষ বুঝতে পারছেন আন্দোলনের ময়দানে। আমরা হয়তো সেটাকেই একটু অন্য ভাষায় রূপ দিতে চাইছি। আজকে আমরা ছাত্রছাত্রী, শিক্ষকরা শিক্ষার অধিকার কি পেয়েছি? আজকে আমরা শিক্ষার অধিকার যথার্থ অর্থে পাইনি। আজকে শ্রমিকরা কি শ্রমের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে? আজকে যে শ্রমের অধিকার প্রতিষ্ঠিত হবার পথে, তার সামনে বাধা হিসেবে দাঁড়িয়েছে 12 ঘন্টা কাজের ফরমান। এই যে এদেশের কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী জনগণ, এরা যে অধিকারগুলো পায়নি, সেই না পাওয়া অধিকারের দাবির সপক্ষে আজকে আন্দোলন করতে হচ্ছে। এটা হলো কেন? কারণ আজকে বেশিরভাগ মানুষ যাকে ভোট দিয়েছে, সেই যে ভোটের ফল, সেই ভোটের ফল যা হয়েছে, অর্থাৎ যারা ক্ষমতায় এসেছেন, তারা এই অধিকারগুলো মানুষকে দিতে চান না। কেন দিতে চান না? তারা মনে করেন দেশের মানুষের এই সমস্ত অধিকার পাওয়াটা সঠিক নয় তাদের মতে, কিন্তু মানুষ মনে করছে এই অধিকারগুলো পাওয়াই উচিত। ফলে এই ঔচিত্য অনৈচিত্যের দ্বন্দ্বে আজকে জনগণ কিন্তু অনেক অনেক অধিকার হারিয়েছে। আর বেশি বাড়ালাম না, দেশের মহিলারা কি অধিকার পেয়েছেন, আর বেশি বাড়াতে চাইছি না, আপনারা সকলে জানেন, প্রতিদিনকার খবর। ফলে আজকে আমাদের যেটা ভেবে দেখতে হবে, যে দেশের যারা খেটে খাওয়া নিরন্ন মানুষ, তারা সমস্ত অধিকারগুলো চায়। এবং এই যে 72 বছর বারবার শুনছি, এই 72 বছর ধরে তারা চেয়ে এসেছে। কিন্তু যারাই জিতেছে 72 বছরে, তো অনেক রকম রঙের সরকার এসছে, তো এই সরকারগুলো যারা পরিচালনা করেছেন, তারা কেউ সেই অধিকারগুলো দেননি। কেন? সংবিধানে তো লেখা আছে বেশিরভাগ মানুষ যাকে চাইবে সে ভোটাধিকার দিয়ে জনগণকে ক্ষমতায় আসবে। ভোটাধিকার দেওয়া হয়েছে, জনগণ যাদের ক্ষমতায় এনেছে, দেখা যাচ্ছে ভোটাধিকার পাওয়া সেই জনগণরা ভুল নির্বাচন করেছে। এই সংবিধানের শপথ নিয়েই যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের সেই দাবিগুলোকে মানেনি। কেন মানেনি? কারণ তারা এই সংবিধান সম্মতভাবে যে সরকার, সেই সরকার কিন্তু জনগণের সেই দাবিগুলো মানার কথাই তাদের বলেছেন, কিন্তু সরকার যারা করেছেন তারা সেই দাবি মানেননি। কেন মানেননি?
তাদের মতে এদেশের মানুষ যা চেয়েছে তা ভুল চেয়েছে, যা তারা চায়নি সেটাই ঠিক। অর্থাৎ আজকে উদারনৈতিক গণতান্ত্রিক ভারতবর্ষে তারা যে সংবিধানকে প্রতিষ্ঠা করেছে, সেই সংবিধান জনগণকে একদিকে যেমন অধিকার অর্জনের শপথ গ্রহণ করতে বাধ্য করেছে, ব্রিটিশের পর আমরা স্বাধীন হয়ে সেই সমস্ত অধিকারগুলো ভোগ করব, এটাই যেমন আমাদের আপ্তবাক্য ছিল, তেমনি এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা কিন্তু মানুষের প্রতিনিধিত্ব করে না। মানুষের প্রতিনিধিত্ব না করে তারা যাদের প্রতিনিধিত্ব করে তারা এই অধিকারগুলো দিতে চায় না। এই হচ্ছে বিরোধ। এই বিরোধের নিষ্পত্তি এদেশের মানুষ করবেই, আপনি আমি চাইলেও করবে, না চাইলেও করবে। যেটা দরকার সেটা হচ্ছে এই বিরোধের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা অর্জনকারী সেই সমস্ত দলগুলো অবশ্যই এর মধ্য দিয়েই শক্তি অর্জন করবে, এবং শক্তি অর্জন করলে তারা যেদিন ক্ষমতাসীন হবে সেই দিন জনগণ সেই অধিকারগুলো পাবে। তাহলে আমাদের সংবিধান কি ধরনের দলকে ক্ষমতায় এনেছে বারবার? আমরা যারা জনগণ, আমরা ভুল করে, আমি বলবো হ্যাঁ ভুল করে, আমরা ভুল করে সেই সমস্ত দলগুলোর কথা আমরা শুনেছি যাদের কথা আমাদের শোনা উচিত ছিল না, এবং সেইটাই এদেশের সংবিধানের জনগণের প্রতি আদেশ যে জনগণ যে সমস্ত দলগুলোকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে সে তারা ভুল করেছে। এই আদেশটা সংবিধান নিরুত্তরে, সোচ্চারে নয়, নিরুত্তাপে এই সংবিধান কিন্তু জনগণের কাছে বারবার বলেছে, আমাদেরকে বলেছে, কিন্তু আমরা বুঝিনি। এটা আমাদের অদক্ষতা, এইটা আমাদের অযোগ্যতা। আমি মনে করি আমাদের সংবিধান যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আহ্বান জানিয়েছিল আমাদের কাছে, সেই আহ্বানের তাৎপর্য কিন্তু এখনো মিথ্যে হয়ে যায়নি। আমাদের সংবিধান যেটা করেছে সেটা হচ্ছে একটা তাঁত বস্ত্র তারা তৈরি করে দিয়েছে, যে তাঁত বস্ত্রে একমাত্র জনগণের অধিকারহীনতার যে কাপড়, সেই কাপড়টা কি করে বুনতে হয় তাই তৈরি করা আছে। আমরা কিন্তু কাপড় বুনে এসেছি জনগণের অধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয়, আর তৈরি হয়েছে জনগণের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। এবং এর অসংখ্য নিদর্শন আমাদের সংবিধানের পাতায় পাতায় আছে, যেটা উল্লেখ করা আমার পক্ষে এখন সম্ভব নয়। ফলে এই যে সংবিধান প্রণেতারা, এই সংবিধান প্রণেতারা তাহলে কোন শ্রেণীর সংবিধান প্রণেতা? বারবার বলেছি যে এই সংবিধান প্রণেতারা হচ্ছেন জন অধিকারের বিরোধী সংবিধান প্রণেতা। এরা কি সবাই মিলে সচেতনভাবে এই বিরোধিতা করেছেন? আমি বলবো যে না, তা করেননি। এরা সুচিন্তিতভাবে এই বিরোধিতা করেছেন, কিন্তু এই বিরোধিতাটা এরা সকলে যথার্থভাবে বুঝেছেন আমি এমন কথা বলছি না। কিছু লোক বুঝেছেন, কিন্তু কিছু লোক আবার বোঝেনও নি। এই বোঝা না বোঝার মধ্যে যে দ্বন্দ্ব, বা এদেশের গরিব মানুষ কি সবটা বুঝেছেন যে এই সংবিধান আমাদের কিছু দেবে না? এদেশের গরিব মানুষও বোঝেননি, না হলে তারা বছরে বছরে নির্বাচনের মাধ্যমে এই ভুলটা কেন করছেন? এখনো আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্যে আরো কিছু নির্বাচন আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আনুষ্ঠানিক ব্যাপার হয়ে গেছে। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এ বছরে বছরে একটা আনুষ্ঠানিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মানুষ সেই অধিকার পাচ্ছে না যে অধিকারগুলো তারা চাইছে। ফলে নির্বাচন আজকে আমাদের দেশের মাটিতে
একটা আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়া, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে মানুষ যে সব অধিকার পাবে না, এই কথাটাই আজকের দিনে প্রমাণিত হচ্ছে এই অনুষ্ঠানগুলোর সম্পর্ক, মানে মানুষের এই সম্পর্কগুলো অনুষ্ঠানের পর্যায়ে এসে যখন আমরা দেখছি যেগুলো হচ্ছে না, তখন আমরা সংবিধান নিয়ে প্রশ্ন তুলছি। ফলে সংবিধানের এই যে প্রশ্ন আমরা তুলছি, আমাদের এই প্রশ্ন তোলার মাধ্যমেই একটা জিনিস পরিষ্কার, যে এই সংবিধান যে আমরা নির্বাচনের অনুষ্ঠান করে চলেছি, সেই নির্বাচনের অনুষ্ঠান কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের যে বাঞ্ছিত অধিকারগুলো ছিল সেগুলো দিচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, যে এই সংবিধানকে আশ্রয় করেই আমাদের কিন্তু অসাংবিধানিকতার পথে যেতে হবে। ফলে আমি মনে করি এই অসাংবিধানিক পথে আমরা কোন দিকে যাব তার অনুসন্ধান করা আমাদের কিন্তু জনগণের কর্তব্য। আমরা যারা শিক্ষকতা করি, আমাদের কর্তব্য জনগণকে সে পথের সন্ধান দেওয়া। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রফেসর তরুণ দাস মহাশয়কে। তিনি ৭২তম বর্ষে পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক দেশের সংবিধানের প্রাসঙ্গিকতা এবং বর্তমানে সংবিধানের লিমিটেশন কোথায় এটা তুলে ধরার চেষ্টা করছেন। নারাজল রাজ কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে ৭২তম প্রজাতান্ত্রিক দিবস ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের দিন সম্পর্কে ডক্টর তনুকা আচার্য, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ। ডক্টর তনুকা আচার্য ম্যাডামকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, ডক্টর তনুকা আচার্য ম্যাডাম। হ্যালো, শুনতে পাচ্ছি। ম্যাডাম শুরু করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে এই ইতিহাস ডিপার্টমেন্ট, ইতিহাস বিভাগ দ্বারা আয়োজিত আজকের এই ২৬শে জানুয়ারির যে অনুষ্ঠান, সেটা আয়োজন করার আন্তর্জালিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ইতিহাস বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে এবং আমাদের স্যার প্রিন্সিপাল মহাশয়কে, ডক্টর অনুপম পারুয়া মহাশয়কে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ অল্প সময়ের মধ্যে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য তারা সত্যিকারেরই এমন একটা ব্যবস্থা করার জন্য এই অল্প সময় করতে পেরেছে, এটাই একটা বড় ব্যাপার। যাই হোক, সভায় উপস্থিত সভাপতি মহাশয় অর্থাৎ অনুপম পারুয়া মহাশয় আর আমাদের প্রধান বক্তা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর নরসিংহ দত্ত কলেজের তরুণ দাস মহাশয় এবং আমার কলেজের সকল সহকর্মী বৃন্দ, সবাই উপস্থিত, যদি কোনো ছাত্রছাত্রী থাকে সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই ৭২তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানটি পালনের জন্য আমাকে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় আমি ইতিহাস ডিপার্টমেন্টকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং বাকি যারা আজকে উপস্থিত আছে সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্যারের বক্তব্য শুনলাম। স্যার অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য আজকে রেখেছেন, যেটা শুনে সত্যি মনে হচ্ছে আমি কি কিছু বলতে পারবো এখানে, কারণ উনি যেভাবে ব্যাখ্যা দিলেন এবং আমরা অধিকারগুলো সত্যি পেয়েছি কিনা, যে সংবিধান যে অধিকারগুলো আমাদের সংরক্ষণের কথা বলছে এবং যে অধিকারগুলো আমাদের সত্যি প্রাপ্য, সেই অধিকারগুলো আমরা যথাযথভাবে পেয়েছি কিনা, না পেলে আমাদের কি করা উচিত, এই বিষয়ে তিনি সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন।
আমরা জানি ভারতবর্ষ একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা ভারতবর্ষকে যে চিহ্নিত করি এবং অন্যান্য স্বাধীনতার পরবর্তী সময়ে যে দিনগুলিকে জাতীয় দিবসের মতো আমরা এতদিন ধরে পালন করে আসছি, তার মধ্যে এই দিনটির মাহাত্ম্য কিন্তু অত্যধিক বেশি। কারণ এই দিনটি গুরুত্বের সাথে আমরা পালন করছি কেন? কারণ 1950 সালে এই দিনটিতে ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকারী হয়েছিল এবং ভারতবর্ষ একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রজাতন্ত্র দিবস এই কথাটা একটা ভিন্ন স্বাধীনতার কথা আমাদের বলে। শাসনতান্ত্রিক স্বাধীনতার সাথে সাথে আদর্শতান্ত্রিক যে স্বাধীনতা, সেটা যদি মিলিত হয় তাহলেই কোনো দেশ বা সমাজের সত্যিকারের অগ্রগতি সম্ভবপর হয়। গণতান্ত্রিক পরিকাঠামো কি? গণতান্ত্রিক পরিকাঠামো হলো একটি রাজ্য বা দেশের শাসন পদ্ধতির আধুনিকতম ব্যবস্থা। গণতান্ত্রিক পরিকাঠামোমূলক শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন ব্যবস্থা। আর আধুনিক রাষ্ট্র বলে যদি আমাদের দেশকে আমরা বলি, তার প্রথম শর্ত কি হবে? ধর্ম নিরপেক্ষতা হলো তার প্রথম শর্ত। মানুষের জীবনের সবচেয়ে আবশ্যকীয় এবং অত্যাবশ্যক অধিকারগুলো যে আছে, তার মধ্যে কিন্তু একটি অধিকার হলো মত প্রকাশের স্বাধীনতার অধিকার। আমরা দেখতে পাই যে ব্রিটিশ শাসনে ভারতীয় স্বাধীনতা বহু ক্ষেত্রে কিন্তু খর্ব হয়েছিল, স্বাধীনতা পায়নি। কারণ শাসন ব্যবস্থা সংক্রান্ত যে নীতিগুলি ছিল, সেই নীতি নির্ধারণের ক্ষেত্রে বহুদিন পর্যন্ত ভারতীয়দের মত প্রকাশের যে অধিকার, সেটা ছিল না। যখন পরাধীন ভারতবর্ষে একত্রিতভাবে জনমত গড়ে উঠতে দেখা গেছে, আমরা দেখেছি কোন জনমত গড়ে উঠেছে, তার বহিঃপ্রকাশ হিসেবে কি দেখা দিত? বিভিন্ন আন্দোলনগুলি দেখা দিত। আজকের যে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ, সেটা হলো তারই একটা অনিবার্য ফল। আমরা সবাই জানি যে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং দেশকে এবং আমরা নিজেদেরকে ব্রিটিশ শাসনের যে গ্রাস, সেখান থেকে মুক্ত করে পরাধীনতার যে আমাদের একটা শৃঙ্খল ছিল, সেটা মুক্ত করতে পেরেছি। এই স্বাধীনতা আন্দোলন যাদের যেসব নেতা বা যাদের যাদের দ্বারা এই আন্দোলন পরিচালিত হয়েছে, যাদের নেতৃত্বে, তাদের মধ্যে কিন্তু মহাত্মা গান্ধীর নাম আমরা উল্লেখ করতে পারি। এবং তার নেতৃত্বে যে আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল, যেমন শান্তিপূর্ণ অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইগুলোর কথা কিন্তু আমরা উল্লেখ করতে পারি, যেগুলো ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা বিশেষ করে খুব ভালোভাবে এই বিষয়গুলি তাদের আয়ত্তে আছে। যদিও বলা যায় যে স্বাধীনতা লাভের, আমরা বলি যে স্বাধীনতা লাভের পরে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রীয় সংসদে। ভারতবর্ষকে স্বাধীন আমরা বলছি, কিন্তু ভারতীয় স্বাধীনতা আইন পাসের মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্রের সংসদে আমরা ভারতবর্ষকে স্বাধীন যখন বলছি, সেটা বলতে পারছি। দেশের কিন্তু যদিও আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু তখন দেশের প্রধান হিসেবে ছিলেন কে? ষষ্ঠ জর্জ, এবং গভর্নর জেনারেল হিসেবে তখন কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। কোন স্বাধীন সংবিধান কিন্তু তখন ছিল না, আমরা স্বাধীন সংবিধান তখন কিন্তু পাইনি। এবার স্বাধীনতা লাভ হলো 1947 সালে সর্বস্তরের, তারপরে স্বাধীনতা লাভের পরে 1947 সালে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে ভারতবর্ষের স্বাধীন ভারতের একটা সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদ গঠিত হয়েছিল। এর সভাপতিত্বে কে ছিলেন? এই গণপরিষদের সভাপতিত্বে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যে খসড়া কমিটি ছিল, সেই কমিটির সভাপতিত্বে ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর। 1947 সালে 26শে ডিসেম্বর সংবিধান তৈরির কাজ শেষ হয়। ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত হয়। গণপরিষদে এই খসড়া সংবিধান আলোচনার জন্য কিন্তু অনেকবার অধিবেশন ডাকে, শোনা যায় 166 বার অধিবেশন ডাকা হয়। অবশেষে কি হলো? বহু বিতর্ক হলো, অনেক সংশোধন হলো। সংশোধন এবং বিতর্কের পর 1950 সালে
প্রথমে 24শে জানুয়ারি 308 জন সদস্য পরিষদের চূড়ান্ত সংবিধানে হাতে লেখা নথিতে, দুটি নথিতে এটা লিখিতভাবে এটা পেশ করেন। 26শে জানুয়ারি এই দেশ জুড়ে এই সংবিধানটি কার্যকরী হয়। এবার প্রশ্ন আসতে পারে যে 26শে জানুয়ারি তারিখটিকে গ্রহণের পেছনে কি কোনো ইতিহাস আছে? আমরা, স্যারও বললেন, আমরা এছাড়াও জানি যে একটা ইতিহাস আছে। ভারতীয় সংবিধান লাগু হবার 21 বছর আগে, অর্থাৎ 1929 সালে এই দিনে জাতীয় কংগ্রেসের তরফ থেকে ভারতের পূর্ণ স্বরাজের দাবি প্রথমবার জানানো হয়। 1950 সালে আমরা দেখেছি যখন এই ইয়েটা আমরা প্রজাতন্ত্র আমরা কার্যকারী হলো, তারপরে প্রথমবার নয়াদিল্লির রাজপথে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে প্রথমবার এই সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের মাধ্যমে উদযাপিত হয়েছিল। এবারে এই যে ভারতবর্ষকে আমরা কি বলি? শত ধর্মের, শত বর্ণ, শত জাতি, ভাষা, সংস্কৃতির একটা সামঞ্জস্য আমরা ভারতবর্ষে দেখি। ভারতবর্ষের মধ্যে আমরা কি দেখি? বিরোধ থাকলেও তার মধ্যে কিন্তু ঐক্য আছে। জাতি, ধর্ম, ভাষা সব বিষয়ে কিন্তু এখানে একটা সাম্য স্বীকৃত হয়েছে। ভারতবর্ষের মধ্যে আছে একটা বহুত্ববাদ, কিন্তু বহুত্ববাদ থাকলেও তার মধ্যে কিন্তু আছে এক আত্মা, এবং তারই স্বীকৃতি আমরা পাই সংবিধানে। আমরা বিশ্বের যত দেশ দেখি, অধিকাংশ দেশেই কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে। নাগরিকের ব্যক্তিত্বের সর্বাধিক বিকাশ সাধন করাই হলো আমাদের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য। একজন নাগরিক যাতে তার সমস্ত বিষয়ে তার ব্যক্তিত্বকে বিকাশ করতে পারে, প্রয়োজনীয় অধিকারগুলোকে পেতে পারে, তাহলে পরে আমরা বলবো যে বিকাশ সাধন, অর্থাৎ সর্বাধিক ব্যক্তিত্বের সর্বাধিক বিকাশ সাধন হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। এই বিকাশ সাধনের জন্য কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন হচ্ছে আমাদের স্বাধীনতার। তাহলে পরে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিসের ফল? স্বাধীনতা হলো একটা অধিকারের ফল। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে লিবার্টি, আমরা যে বলি আমরা স্বাধীন, লিবার্টি, এই লিবার্টি ইজ দ্য প্রোডাক্ট অফ রাইটস, অর্থাৎ বিভিন্ন অধিকারের প্রোডাক্ট হলো লিবার্টি। আমরা জানি যে গণতন্ত্রের মূল কথা কি? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। আর এর উপরই ভিত্তি করে কিন্তু আজকের যে গণতন্ত্র আমরা দেখছি সেটা প্রতিষ্ঠিত। যদিও সাম্য, স্বাধীনতা যথাযথভাবে পেয়েছি কিনা এটা কোশ্চেনেবল, সত্যি পেয়েছি কিনা যেটা স্যার বললেন। আর এর উপরই এই যে তিনটি মন্ত্র যে আমাদের আছে, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এর উপরই ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠিত। আর প্রজাতন্ত্র দিবস যে আমরা পালন করছি, এটা হলো এমনি একটা দিনের উদযাপন যা আমাদের মনে করিয়ে দেয় মৌলিক অধিকারের কথা, আমাদের যে অধিকারগুলো আছে সেটার কথা, ভারতবর্ষের সত্তাকে ধারণ করার কথা, মানুষের অধিকার যে আছে তাকে শ্রদ্ধা করতে শেখানো। আর আমাদের এই নীতিগুলিকে, এই যে নীতিগুলি আছে সেই নীতিগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব কাদের উপর বর্তায়? সে দায়িত্বগুলো কিন্তু নাগরিক হিসেবে আমাদের ওপরই বর্তায়। তা কেন বর্তায়? না হলে পরে আমাদের মানুষের সুস্থ সভ্য জীবন যাপন সম্ভবপর হবে না। তাহলে যে কোনো পরিস্থিতিতে আমাদের মানুষ হিসেবে এবং নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে কি উচিত? আমাদের কর্তব্য কি? যে কোনো পরিস্থিতিতে দেশের যে বৃহত্তর স্বাধীনতা সতর্কভাবে রক্ষা করা আমাদের কর্তব্য, এবং যাতে আমরা এই অধিকারগুলো যথাযথভাবে লাভ করতে পারি, যেগুলো পাইনি সেগুলো যাতে পেতে পারি, তার জন্য একটা আন্দোলন হোক বা যেভাবেই হোক প্রচেষ্টা করা, যাতে আমরা শুধু পাচ্ছি এইরকম একটা ধারণা নিয়ে থাকবো না, আমাদের পেতে হবে, না পেলে সেগুলো আদায়ের চেষ্টা করতে হবে। এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, ইতিহাস ডিপার্টমেন্টকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। দীর্ঘ সংবিধানের প্রেক্ষাপট এবং তার বিস্তৃত ইতিহাস আপনি আপনাদের সামনে তুলে ধরলেন। আমি ইতিহাস বিভাগের পক্ষ থেকে ডক্টর তনুকা আচার্য ম্যাডামকে
বিভাগীয় প্রধান দর্শন বিভাগ, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে রিপাবলিক ডে পালনের যে কর্মসূচি, সেই কর্মসূচির একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। স্বভাবতই কর্মসূচি শেষ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, তারপরে ধন্যবাদ জ্ঞাপন এবং আমাদের সমাপ্তি সঙ্গীত রয়েছে, তার মধ্য দিয়েই শেষ হবে। আমি শুধু একটা কথা বলে রাখি, ইতিহাস বিভাগের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর অনুপম পড়ুয়া স্যার মহাশয়ের সক্রিয় সহযোগিতা এবং উদ্যোগে লকডাউন পর্বের শুরুতেই আমরা ইতিহাস বিভাগের পক্ষ থেকে ঠিক 1 মাস পরেই মে মাসে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছিলাম। এই গৃহবন্দী জীবন এবং গৃহবন্দী পৃথিবীর হাত থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি, অনুপ্রেরণা পেতে পারি, রবীন্দ্রনাথের ওপর একটা আমরা অনুষ্ঠান করেছিলাম। এবং সম্ভবত কলেজ খুলতে চলেছে, আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইতিহাস বিভাগের পক্ষ থেকে প্রায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা কলেজের শেষ অনুষ্ঠান করছি এখন হয়তো। যাই হোক, আজকের এই 72তম প্রজাতান্ত্রিক দিবসের যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা পালন করছি, এখন এই অনুষ্ঠানের শেষ বক্তা, আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর অনুপম পড়ুয়া মহাশয়কে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এত অল্প সময়ের মধ্যে এই যে এরকম একটি মনোজ্ঞ প্রোগ্রাম করা গেল, তার জন্য যারা কি রোল পারফর্ম করলেন, বিশেষত আমাদের যারা রিসোর্স পার্সন আছেন, আমাদের তরুণবাবু ছিলেন, ওনার সঙ্গে পরিচয় আজকে ভার্চুয়ালি হলো, কোনো একদিন ফিজিক্যালি হবে। আছেন আমাদের দর্শন বিভাগের প্রধান ছিলেন, উনিও অত্যন্ত সুন্দরভাবে বললেন। এরপর আর আমার বিশেষ কিছু বলার নেই। আর যেহেতু আমাদের এই প্রোগ্রামটি মোটামুটি 1 ঘন্টার মধ্যেই করে দেওয়ার কথা ছিল, আমরা প্রায় শেষ লগ্নে উপস্থিত হয়েছি। যেটা আজকে মঙ্গলবাবু বলছিলেন যে আমরা এই ভার্চুয়াল জগতে এই সেমিনারগুলো করতে পেরেছি, তাতে আমাদের কলেজের দিক থেকেও আমরা উপকৃত হয়েছি এবং ছাত্রছাত্রীরাও আশা করি অনেকটা উপকৃত হয়েছে। আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে কিন্তু সরে আসবো এরকম নয়, কারণ আমি যা দেখেছি এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে বেশ কিছু পজিটিভ সাইডও আছে, যেমন আমরা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ডেফিনিট বেনিফিট পেতে পারি। মানে আমাদের সারাদিনের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো ফাঁকে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে হয়ে ওঠে না, সেগুলো কিন্তু আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মকে ইউজ করে এরকম সন্ধ্যের দিকেও করতে পারি। অতএব আমরা টোটাল ভার্চুয়াল ডিপেন্ডেন্সটা হয়তো ছেড়ে দেবো, কিন্তু পরবর্তীকালে আমাদের বেশ কিছু প্রোগ্রাম যদি আমরা ভার্চুয়াল মোডে রাখতে চাই, তাহলে মনে হয় না আমাদের খুব একটা এটা খারাপ কিছু না। আর সংবিধান, তার প্রভাব, সে সম্পর্কে আমাদের কি করা উচিত, দুজন বক্তা অত্যন্ত সুন্দর করে বললেন। আমি সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা মনে হয়েছে, যে আমরা নাগরিকরা যদি আরেকটুখানি রেসপন্সিবল হতাম, তাহলে মনে হয় এখন আমাদের যেটা হয়ে আছে রাজনৈতিক জগতে, যে যারা রাজনীতি করছেন তারা যেন শাসক এবং যারা যারা আমরা সাধারণ জনগণ আমরা যেন শাসিত, এই দুটো সেট অফ পিপল কিন্তু হয়ে আছে। এই দুটো সেট অফ পিপলের মধ্যে যদি আমরা একটু মানে বার্গেনিং পাওয়ার যদি অ্যানালিসিস করি, তাহলে দেখব যে যারা শাসন করছেন তারা যে কোনো কারণে হোক, যারা শাসিত হচ্ছেন তাদের চেয়ে অনেক বেশি অর্গানাইজড, এবং এই অর্গানাইজড হওয়াটার কারণেই তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য ঠিক অথবা ভুল যাই হোক না কেন, সেই বক্তব্যগুলোকে ইমপ্লিমেন্ট করার একটা জোর পেয়ে যায়। আর আমরা যারা উল্টো দিকে থাকছি, আমরা যেহেতু অর্গানাইজড নয়, সেই জন্য মনে হয় আমাদের বক্তব্যটা সঠিক হলেও বহু ক্ষেত্রে জোর পাচ্ছে না। আমরা কেন আনঅর্গানাইজড অবস্থাতে আছি, কেন অর্গানাইজড হতে পারিনি? এক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমরা বহু ক্ষেত্রে মনে হয় ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থটাকে দেখতে পাচ্ছি না। আমরা স্বল্পকালীন স্বার্থ সিদ্ধি করতে গিয়ে দীর্ঘকালীন স্বার্থ সিদ্ধি আমরা করতে পারছি না। আমার যেটা বারবার মনে হয়েছে, যেমন ধরুন আমি একটা মানে এক্সাম্পল নাম না বলে উল্লেখ করি, ধরুন একটা পাড়াতে আমি দেখতে পাচ্ছি একটা বাজে কাজ করছেন ধরুন আমাদের কোনো একজন জনপ্রতিনিধি। আমি তাকে সোকল্ড ডিস্টার্ব করতে চাইছি না এই কারণে যে সামনেই আমাদের ভোটে আমাদের ডিউটি করতে পারে, এই ডিউটি কাটাতে গেলে কিন্তু আমাদের ওই জনপ্রতিনিধিকেই লাগে। অতএব
আমি ভোটের ডিউটি এই স্বল্পকালীন চাহিদাটা মেটাবো, আমার যে দীর্ঘকালীন যে প্রাপ্তি যেটা ছিল, যে আমাদের পাড়ায় উন্নয়নটা ভালো করে হোক, সেটাকে স্যাক্রিফাইস করি। এইটা একটা হয়তো ছোট ঘটনা, কিন্তু এইগুলোকে যদি আমরা দিনের পর দিন যোগ করতে থাকি, তাহলে কিন্তু এটাই কিন্তু একটা বিরাট আকার নেয়। এবং সেই আকারটা থেকেই কিন্তু আমাদের যে আমরা যে সেট অফ পিপল, মানে আমরা যারা শাসিত, আমাদের মনে হয় বার্গেনিং পাওয়ারটা কোথাও না কোথাও এত হীন, এত মানে ক্ষীণ অবস্থাতে আছে, যা আমাদের মনে হয় না যে সত্যি কথাটা বলার মতো জায়গাতে আমরা পৌঁছতে পারি। আজকে এটা তরুণ স্যার বললেন যে কৃষক আন্দোলন ঠিক কি ভুল, তার মধ্যে এলিমেন্ট কি কি আছে, আমরা সেই অ্যানালিসিস করার জায়গাতেই পৌঁছাতে পারিনি। আমরা যেখানে আটকে আছি সেটা হচ্ছে যে যেন দুটি যুযুধান পক্ষ, একটা হচ্ছে কৃষক আন্দোলনের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে অন্য একটি সোসাইটি যেন নিত্য নৈমিত্তিক সংগ্রাম, যেখানে কাঁদানে গ্যাস চলবে, গুলি চলবে, সবই চলবে, ট্রাক্টর চলবে, সবই চলবে। কিন্তু আসল যে সমস্যাটা, সে সমস্যাটা কি, তার জন্য যে একটা পাবলিক ডিবেট হওয়া দরকার, সেগুলো তো আমাদের কখনোই মানে এখানে যে আমাদের মতো শিক্ষিত লোকেদেরও কিছু বক্তব্য থাকতে পারে এবং সেই বক্তব্যটাই শোনার দরকার হতে পারে, সেই পরিবেশ পরিস্থিতি মনে হয় আমাদের দেশে বর্তমানে মানে অমিল। তো এখান থেকেই আমরা বিভিন্ন রকম দুর্ভোগের শিকার। তো এই জায়গা থেকে আমাদের প্রথমে মনে রাখতে হবে, যেটা মাঝখানে বলছিলাম, যে আমরা যদি আমাদের স্বার্থটা আরেকটু পরিত্যাগ করতে পারি এবং যদি আমরা সোসাইটাল স্বার্থটাকে আরেকটুখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমরা এইরকম যে দুর্দশা, আমি এটাকে দুর্দশা বলেই মানি, এই দুর্দশার হাত থেকে হয়তো একটু পরিত্রাণ পাবো। আজকে আমাদের দেশে কোনো একটি অ্যাসপেক্ট নেই যেখানে মানে মানে কত কত যে আইন আছে, তারপরেও কিন্তু বেআইনি কাজটাই বেশি। আমরা যদি আমাদের সমাজের চারদিকে চেয়ে দেখি, আজকে একটা লোক যদি আর্থিক কোনো দুর্নীতি করে থাকে, আমরা জানতাম তার জন্য ইডি আছে, তার জন্য সিবিআই আছে, তার জন্য স্টেট লেভেলে সিআইডি আছে, তারপরে এখন আবার দেখছি নতুন ডিপার্টমেন্ট এসএফআই, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। আমি বলছি যে একই জায়গার জন্য এত এত এজেন্সি, এত এত আইন, দরকারটা কি? দরকারটা একটাই কারণে, যে আমরা বিভিন্ন রূপে রূপে ফিরে আসার চেষ্টা করছি, যে যেন আমরা অনেক কিছু করছি, কিন্তু প্রকৃত জায়গায় আমরা কিন্তু হাত দিতেই চাই, এবং হাত দেওয়ার দরকার নেই বলেই কিন্তু আমরা হাত দিতে চাই। আজকে যে আমাদের পশ্চিমবঙ্গে ধরুন রাজ্যে সামনেই ভোট আছে, এখানে কিন্তু পাবলিক ডিবেটের কোনো জায়গা নেই। এখানে শুধুমাত্র কতগুলো ইস্যু, যে ইস্যুর সঙ্গে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো সম্পর্ক নেই, সেই ইস্যুগুলোই কিন্তু আজকে ফোরফ্রন্টে বিরাজ, এবং সেইগুলোই হচ্ছে আমাদের দুর্দশার কারণ। এবং যেটা আমি মাঝখানেও বললাম, যে আমরা যারা শাসিত লোক, তাদের যেহেতু বার্গেনিং পাওয়ারটা অত্যন্ত কম, সেই জন্য আমাদের এই সিচুয়েশন পরিবর্তন করার ক্ষমতাটাও প্রায় নেই, প্রায় নিঃশেষ। সেই জায়গা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, তবেই আমাদের পরিত্রাণ, সোসাইটির পরিত্রাণ। আমি আজকে এই যে অনুষ্ঠানটি আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে অর্গানাইজ করেছি। প্রকৃতপক্ষে আজকে আমাদের কলেজে আমরা স্বল্প পরিসরে আমাদের এই প্রজাতন্ত্র দিবসটা পালন করেছি। সেখানে আমরা আমাদের যে নাড়াজোল রাজবাড়ি, যেখান থেকে আমাদের কলেজ তৈরি হয়েছিল, জন্ম নিয়ে, সেখানে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করেছি, ছোট্ট একটি অনুষ্ঠান করেছি। আমরা কাছেই হাওয়া মহল বলে একটি জায়গা আছে, সেখানে আমাদের নেতাজি মূর্তি আছে, সেখানে আমরা নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছি। এবং পরবর্তীকালে আমাদের কলেজের যে এখনকার যে মেন ক্যাম্পাস, নতুন বিল্ডিং, সেখানে ফিরে এসে আমরা একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা দিনটি পালন করেছি। এবং যেহেতু অনেকেই আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না বা পারেননি, আমি জানতাম পারা সম্ভব নয়, তো সেই জন্য আজকে আমরা এরকম একটা সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করতে আমি অনুরোধ করেছিলাম। এবং আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এবং আমি যেটা বারবার মনে করি যে কলেজে আমার দায়িত্বটা হচ্ছে যে সবাইকে নিয়ে ভালো জিনিসগুলো করে যাওয়ার দিনের পর দিন। সেই ক্ষেত্রে আজকে এই অনুষ্ঠানটি ইতিহাস বিভাগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছে। তার জন্য আমি ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে উপস্থিত আছেন, ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা এবং আমার যারা নন টিচিং স্টাফেরা যদি থাকে, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি খুব আমার আনন্দিত যে আজকে মানে এক ডাকে সাড়া দিয়ে নরসিংহ দত্ত কলেজে তরুণবাবু আমাদের সঙ্গে থাকলেন। আমি আশা করবো যে কোনো না কোনোভাবে একসঙ্গে না একসঙ্গে আমাদের ফিজিক্যাল দেখা সাক্ষাৎ হবে, মতের আদান প্রদান হবে। শুধুমাত্র এরকম আনুষ্ঠানিক সেমিনার নয়, চায়ের আড্ডাতেও কিন্তু আমরা এই টপিকগুলো অত্যন্ত সিরিয়াসলি ডিসকাস করতে পারি এবং আমরা ডিসকাশন করব। আমরা এই অনুষ্ঠানটি শেষের আগে আমি শুধু
আমাদের যারা আয়োজক আছেন তাদের বলবো যে আমাদের কলেজে একটা পরম্পরা আছে যে প্রত্যেকটা অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের আইকিউ মানে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তার একটা ভূমিকা আমরা রাখি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রিন্সিপাল অফিস শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা বেশি করে দেখাশোনা করার জন্য একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট দেখার জন্য কিন্তু আমাদের আইকিউএসি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আছেন। তার যিনি কর্ণধার আছেন মানে আমাদের আইকিউ যিনি কোঅর্ডিনেটর আছেন উনি অত্যন্ত অ্যাক্টিভলি সারা 2 বছর ধরে কাজ করে যান। এবং আপনারা জানেন যে কলেজের যারা ইন্টারনাল মেম্বার তারা জানেন যে আমাদের সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার যে আমাদের AQA যেটা আমাদের পাঠাতে সেটা অত্যন্ত সাকসেসফুলি অ্যাচিভ হয়ে গেছে। তো সেই সূত্রে আমি আমাদের কোঅর্ডিনেটরকেও বলবো জাস্ট এই অনুষ্ঠানে ওনার অত্যন্ত সংক্ষিপ্তভাবে যদি একটু কিছু বলেন তাহলে অনুষ্ঠানটি মানে আরেকটুখানি উন্নত হবে। এইটুকু বলে আমি আমার তরফ থেকে বক্তব্য শেষ করলাম এবং মঙ্গলবাবুকে রিকোয়েস্ট করবো যে উনি যদি একটু আইপিএসসি কোঅর্ডিনেটর যদি দেখে নেন তাহলে উনি ওনার যে বক্তব্য ধন্যবাদ স্যার। স্যার খুবই যত্নের সঙ্গে আমাদেরকে বললেন। প্রথমে স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আজকে সকাল 9টার সময় আমাদের কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর এবং বাংলা বিভাগের প্রধান ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম তিনি প্রথম এই অনুষ্ঠানটা করার জন্য স্যারের সঙ্গে কথা বলে আমাদেরকে বলেছিলেন। তারপরেই আমরা তৎপরতা শুরু করেছি। আমরা অবশ্যই ইতিহাস বিভাগের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ, আইকিউএসসি কোঅর্ডিনেটর ম্যাডামের প্রতি। আমি শেষের দিকেও বলেছিলাম যে আমরা যখন প্যান্ডামিকটা শুরু হচ্ছে ঠিক তার 1 মাস পরে রবীন্দ্রনাথের প্রোগ্রাম করেছিলাম, তখনই উনি গাইডেন্স, ওনার পরামর্শ, কিভাবে অনুষ্ঠান করতে হবে সব ব্যাপারেই স্টিল নাও আমি যতদিন এই কলেজে ঢুকেছি প্রত্যেকটা ক্ষেত্রে উনি সহযোগিতা করে চলেছেন। কৃতজ্ঞতা জানানোর আমার কোনো মানে ভাষা নেই। আমি ম্যাডামকে বলেওছিলাম, আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আইকিউএসসি কোঅর্ডিনেটর এবং বাংলা বিভাগের প্রধান কিছু বলার জন্য। ম্যাডাম প্লিজ। আমি 72তম এই যে প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নারাজল রাজ কলেজের আজকে সকালে যে অনুষ্ঠান হয়েছে এবং ইতিহাস বিভাগের উদ্যোগে আজকে যে সান্ধ্যকালীন অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী, আমাদের মাননীয় অতিথি অধ্যাপক তরুণ দাস এবং আমাদের সমস্ত কাজের যিনি প্রেরণা হিসেবে থাকেন মাননীয় অধ্যক্ষ, আমাদের ফিলসফি বিভাগের প্রধান ডক্টর তনুক আচার্য, সবাইকে কলেজের তরফ থেকে, ইতিহাস বিভাগের তরফ থেকে, আমাদের আইকিউএস তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এই ধরনের আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, আমরা এত স্বল্প সময়ে অনুষ্ঠানের পরিকল্পনা করেছি কিন্তু অনুষ্ঠানটি অত্যন্ত মনোজ্ঞ এবং অনেক গভীর আলোচনার দিকে যাওয়ার অবকাশ আমাদের ছিল। যেহেতু আমরা অত্যন্ত স্বল্প পরিসরে অনুষ্ঠানটা করলাম, আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে অধ্যাপক দাসের আরেকটু বক্তব্য এবং তার সঙ্গে ইন্টারাকশনের সুযোগ আমাদের থাকলে মনে হয় ভালো হতো। আমি এই অবসরে অধ্যাপক দাসকে অনুরোধ জানালাম এবং ইতিহাস বিভাগকেও আমি আগামী দিনে আরেকবার অনুরোধ করব যদি এরকম কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন করা যায় যেখানে আমরা আমাদের নাগরিক অধিকার, সংবিধান, দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই যে পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের গণতান্ত্রিক দেশের নাগরিকের কি ভূমিকা হওয়া উচিত এই নিয়ে একটা অ্যাক্টিভ মানে পার্টিসিপেটিং সেশন হওয়া দরকার বলে আমি মনে করি। কেননা একটা দেশ, এটা আমরা আমাদের অভিজ্ঞতাতেও জানি, বই পড়তে পড়তেও জানি যে একটা দেশ মূলত একটা মানুষই গড়ে। সেই দেশে উন্নত দেশ যে দেশের মানুষের চিন্তা উন্নত, সেই দেশই উন্নত হয় আলটিমেটলি। যে দেশের সমাজ এবং সমাজে কারা করে, মানুষই তো করে, এবং যে দেশের মানুষ অত্যন্ত সচেতন সেই দেশে আলটিমেটলি সমাজ সচেতন হয়। সমাজ সচেতন হলেই আস্তে আস্তে অধিকারগুলো রক্ষার দিকে অনেক বেশি পসিবিলিটি, অনেক সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়। কারণ আমাদের দেশে তো এটাই সবচেয়ে বড় সমস্যা যে আমরা নিজেরা গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমরা অতটা সচেতন নই। আমরা জানিও না, ভাবিও না কত অধিকার আমাদের দেওয়া আছে, সেটাকে কেন প্রয়োগ করতে পারি না, প্রয়োগ করতে গেলে কোথায় বাধা হয়। আমরা জানি যে আমরা যেহেতু মানে অধিকাংশ সময় অনেক মানে
চর্চার মধ্যে দিয়ে যেটা অনুমান করি, অনেক আমাদের মনুষ্যরাও বলে গেছেন, আমরা হলাম অজ্ঞতা দ্বারা বিচ্ছিন্ন। অনেক অজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও, এবং আমাদের যারা আপামর জনসাধারণ যাদের দুমুঠো অন্ন জোগাড় করতেই আজ অব্দি দিনের অনেক সময় চলে যায়, তারাও আমরা যখনই বিশেষত আমরা এই পশ্চিমবঙ্গের যে অঞ্চলে আমরা বাস করি, তার যে প্রত্যন্ত এলাকার গ্রামে গ্রামে যদি কখনো যাই, এখনো দেখা যায় যে শহরের সঙ্গে তার কত দুস্তর ব্যবধান এখনো রয়ে গেছে। জীবনযাপন, জীবনচর্যা, সংস্কৃতি, বেড়ে ওঠার পরিমণ্ডল, ফলত এই যে চতুর্দিকে বিস্তৃত, এই যে একটা বিস্তৃত দেশের বিস্তৃততর এই যে বৈচিত্র্য, যেটা ইতিবাচক এবং নেতিবাচক দু ক্ষেত্রেই আমাদের ফল দেয়, এগুলোকে আস্তে আস্তে কিভাবে সাঙ্গীকৃত করে একটা উন্নত দেশ, একটা উন্নত সমাজ গঠনের কথা আমরা ভাবতে পারি। আগামী দিনে আমি ইতিহাস বিভাগের কাছে সেই প্রত্যাশাই রাখবো, তা আমাদের কলেজের তরফ থেকে আমরা অন্তত বিন্দু হলেও যাতে সেই সূচনা, সেই চিন্তা ভাবনাগুলো করবার অবকাশ পাই। আর মানে আমি আজকের দিনে কথা বলবার সেরকম মানে এই বিষয়ে কথা বলবার মানে থিওরিটিক্যালি অতটা নলেজ আমার নেই, শুধু কিন্তু নাগরিক হিসেবে সবারই তো কিছু না কিছু অনুভূতি থাকে, সেইটুকু আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম স্বল্পাবকাশে। আরো একবার ইতিহাস বিভাগকে অভিনন্দন, আরো একবার অত্যন্ত শ্রদ্ধা জানাই অধ্যাপক দাসকে, যিনি অত্যন্ত কম সময়ের আমাদের যে আহ্বান, তিনি এক কথায় সাড়া দিয়েছেন, এবং খুব চমৎকৃত হলাম স্যারের বক্তৃতা শুনে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের কলেজের সিনিয়র মস্তিষ্কের এই মুহূর্তে তনুকাদি, অত্যন্ত সুচিন্তিত এবং ভালো বক্তব্য তনুকাদির তরফ থেকে পেশ হলো আমাদের উদ্দেশ্যে। আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ। আমরা আমাদের ছাত্রছাত্রীরা যারা, তারাও অত্যন্ত স্বল্প সময়ে আমরা তাদের লিঙ্ক দিয়েছি, জানিয়েছি, তারাও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এবং আমাদের তো এখন লিমিটেশন হয়ে গেছে বলে আমরা খুব জোরাজুরি করিনি যে আমাদের ছেলেমেয়েরা আসলে 100 তো পেরিয়ে গেলে আমাদের মুশকিল। তবুও আমরা দেখেছি প্রায় সময় ছেলেমেয়েরা, অধিকাংশ প্রথম দিকটায় অনেক ছেলে মেয়ে আসছিল, তারা যোগদানও করেছে। আর আমার সমস্ত সহকর্মী কলেজের যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠানটি ফলপ্রসূ হতে পারলো বলেই প্রত্যাশা করি। আরো একবার সবাইকে যথাস্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম, মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। সরি মঙ্গল, আমি আমাদের টেকনোলজির কথা বলতে ভুলে গেলাম। আসলে এরা প্রায় মানে এত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকে, এরাও অত্যন্ত স্বল্প সময়ে আমাদের কারিগরি সহায়তা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, প্রায় 10 মিনিটের মধ্যে লিংক তৈরি করে দেওয়া। টেকনোলজি টিমকেও কলেজের তরফ থেকে একটু মিস করে গেলাম বলে কিছু মনে করো না। হ্যাঁ, সবাইকে হার্দিক শুভেচ্ছা, টেকনোলজির যারা ইয়াং ছেলেমেয়েরা রয়েছে সবাইকে, আর ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তি সঙ্গীত যারা করবে তারা, আমি নাম বলছি, অনামিকা দলবেড়া এবং সঙ্গে মালবিকা দলবেড়া যুগ্মভাবেই তারা এখানে সমাপ্তি সঙ্গীত করবেন। বাংলা বিভাগের 5th সেমিস্টারের তারা ছাত্রী। তার আগে আমাদের বিভাগের পক্ষ থেকে বিভাগের প্রধান অধ্যাপিকা বৈশালী গুহ ম্যাডাম এখন ধন্যবাদ জ্ঞাপন করছেন, তারপরেই সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। ম্যাডাম। নমস্কার। আজকের এই অনুষ্ঠান সফলভাবে করার এই সুযোগ যে আমরা পেলাম, তার জন্য আমাদের বিভাগের তরফ থেকে আমি এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে যিনি এসেছেন নরসিংহ কলেজ থেকে অধ্যাপক তরুণ দাস মহাশয়কে, তার সুচিন্তিত বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে আমরা তার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাইবো বা জানতে পারবো, এরকম একটা আশা রাখছি। তাকে আবার সুযোগ পেলে আমরা আমাদের মধ্যে আবার তাকে ডেকে নেব। তার এই উপস্থিতি এবং তার সমৃদ্ধ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানাই তনুকাদিকে। তিনি আমি তাকে ব্যক্তিগতভাবে সকালে অনুরোধ করেছিলাম, সেই অনুরোধ রেখে যে তিনি এত সুন্দরভাবে বিষয়টাকে সকলের সামনে তুলে ধরেছেন, তার জন্য তাকে অবশ্যই আমার ধন্যবাদ জানাই।
আইকিউএসি কোঅর্ডিনেটর নীলাঞ্জনা ম্যাডামকে। তার তিনি খুব অল্প সময় কিন্তু অনেক কথা বলে গেলেন। আশা করব তিনি যে প্রত্যাশা আমাদের সামনে রেখেছেন সেই প্রত্যাশাটাকে ভবিষ্যতে পরিপূর্ণ করার সব রকম চেষ্টা আমরা করব বিভাগের তরফ থেকে। তাকে ধন্যবাদ জানাই। তার সব সময়কার পরামর্শ আমাদের যে কোনো অনুষ্ঠানে খুবই প্রয়োজনীয় এবং খুবই কার্যকরী। তো সেই জন্য তাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অধ্যক্ষ ডক্টর অনুপম পারুয়াকে। তিনি আমাদের আজকে এই সুযোগটা করে দিয়েছেন আজকে এই বিশেষ দিনটিকে পালন করার জন্য। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তাকে আমরা আমাদের বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই টেকনোলজি কমিটিকে। তাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া অনুষ্ঠানকে সফল করা কোনোভাবেই সম্ভব নয়। তারা সব অনুষ্ঠানেই সবসময় আমাদের সাথে থাকেন, আজকেও ছিলেন। তাদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আজকে এখানে উপস্থিত আমার সহকর্মী যারা আছেন, আমার শিক্ষাকর্মী বন্ধুরা যারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ। আর আমার ছাত্রছাত্রীদের বিশেষ করে তারা যে উপস্থিত হয়েছে, উৎসাহ দেখিয়েছে, তার জন্য তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠান যিনি পরিচালনা করলেন, যিনি অনুষ্ঠানের ঘোষক, আমাদের বিভাগের নবীন অধ্যাপক ডক্টর মঙ্গল কুমার নায়ক, তাকে আমি আমার তরফ থেকে, আমাদের বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমার বিভাগের অন্য সমস্ত অধ্যাপকদের। তারা সকলেই তাদের সাধ্যমতো এই অনুষ্ঠানকে সফল করার জন্য চেষ্টা করেছেন। অনেক কম সময়ের মধ্যে আমি তাদেরকে বলেছিলাম যে অনুষ্ঠানটা আমাদের করতে হবে, তারা সকলেই চেষ্টা করেছেন। সেই জন্য তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আগামী দিনে আমাদের দেশের সংবিধানকে রক্ষা এবং সাংবিধানিক অধিকারকে রক্ষার জন্য আমরা সবাই সচেষ্ট হব, এই শপথ নিয়ে ৭২তম প্রজাতান্ত্রিক দিবসের আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানিয়ে সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আপনাদের সামনে এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন বাংলা বিভাগের 5th সেমিস্টারের ছাত্রী অনামিকা দলবেরা এবং সঙ্গে মালবিকা দলবেরা। নমস্কার। সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক আছে। নমস্কার। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি করিস তুই হারায় শক্তি করিস যাপনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয়, স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়,
স্থলে জলে তোর আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুঃখে লাজে ভয় ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে দ্বার খুলে যাবে দ্বার নাই নাই ভয়। নমস্কার। ধন্যবাদ অনামিকা দলবেরা এবং মালবিকা দলবেরাকে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ৭২তম প্রজাতান্ত্রিক দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।